আমরা অধ্যায় 4 থেকে দেখব সংক্ষিপ্ত উদাহরণ 1 নম্বরে। আমি কোন কোন ম্যাথ ইম্পর্টেন্ট এটা বলতেছি। এই ম্যাথটা যদি ইম্পর্টেন্ট না, তারপরেও মানে এই অধ্যায়ের এই বৃত্তের ম্যাথগুলো করার জন্য এই ম্যাথটা তোমাদের একটু করতে লাগবে। তো এই ম্যাথটাতে কি বলছে, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি না, বলতেছি যে একটি বৃত্তের পরিসীমা বা পরিধি দেওয়া আছে 88 মিটার, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। মানে একটা বৃত্ত যার পরিসীমা বা পরিধি দেওয়া আছে কত, পরিসীমা, একটা বৃত্তের পরিসীমা বা বৃত্তের ক্ষেত্রে পরিধিটা ইউজ করলে ভালো হয়। পরিধি দেওয়া আছে এত মিটার, হ্যাঁ, এটা দেওয়া আছে প্রশ্নে। তো এই বৃত্তের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত, বর্গক্ষেত্রের কি পরিসীমা কত। তো বৃত্তের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এর যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা কি হবে, সমান হবে। তো আগে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফলটা তো আগে বের করতে হবে, হ্যাঁ, তারপর তো আমরা এটার কাজ করতে পারবো। তো বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র কি বলতো, বলবো যে ভাইয়া বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা জানি a = হচ্ছে পাই আর স্কোয়ার, কি পাই আর স্কোয়ার বা কি পাই ডি। তো যাই হোক, পাই আর স্কোয়ার। আর বলতে কি বলতো, ব্যাসার্ধ। আর বলতে কি ব্যাসার্ধ। আর এই যে পুরা পরিধিটার মান কত দেওয়া আছে বলতো, পুরা পরিধিটার মান দেওয়া আছে 88 মিটার। তো পরিধির মান দেওয়া আছে, তো এই পরিধি থেকেই কিন্তু তুমি আর এর মানটা বাইর করতে পারবা। যদি আর এর মানটা এখানে বাইর করে বসাই দিতে পারো, তাহলে তুমি বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছ। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি বলবো যে হ্যাঁ, আমরা তো বৃত্তের পরিধির সূত্র জানি 2 পাই আর। বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি, 2 পাই আর। 2 পাই আর বৃত্তের পরিধির সূত্র আছে কি 2 পাই আর, আর এইদিকে থাকতেছে কি 88। আচ্ছা, তো আরটাকে রেখে দাও 2 পাই, এইটাকে ওইদিকে পার করায় দাও। তার মানে এইদিকে পার করায় দিলে এইদিকে গুণ আছে, এইদিকে কি হবে, ভাগ হবে, কি হবে 2। আর পাইকে আমরা বৃত্তের ক্ষেত্রে অলওয়েজ পাইকে আমরা এভাবে লিখবো 22/7, হ্যাঁ, তাহলে আমাদের মানটা একুরেট আসবে। তো পাই এদিকে কি হওয়ার কথা, পাই। তো এখানে দেখো তো আমরা আর = কি পাইলাম, 88/2 × 22/7। তো আমরা মান পাবো হচ্ছে একটা, আমি ক্যালকুলেটর ইউজ করতেছি না, 14 মিটার। আমরা পাবো কি 14 মিটার। আচ্ছা, তো এই যে বৃত্তের পরিধি থেকে পরিধির সূত্র অ্যাপ্লাই করে, যেহেতু মান দেওয়া ছিল এই কারণে আমরা পরিধির সূত্রটা অ্যাপ্লাই করে আমরা আর এর মানটা বের করছি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, অতএব বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলতো, বৃত্তের ক্ষেত্রফল হবে, আমরা জানি যে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার। তো পাই বলতে কি বলতো 22/7 ইন্টু আর বলতে কি বলতো 14, তারপরে কি হোল স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাওয়া হচ্ছে 616 বর্গ মিটার। 616 বর্গ মিটার। তো বর্গ মিটার যখন পাইছো, মানে এইটা ক্ষেত্রফল পাইছো, প্রশ্নে বলছে কি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কি করো, সমান ক্ষেত্রফল। তাহলে বর্গ যেহেতু সমান ক্ষেত্রফল বলছে, তার মানে এই যে বৃত্তের ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে বর্গের ক্ষেত্রফলও কি হবে 616 হবে। তো এই যে বর্গক্ষেত্রটার এখন পরিসীমা বাইর করতে বলছে। তো বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি, পরিসীমা যে বাহুদ্বয়ের যোগফল, নাকি বাহুদ্বয়ের যোগফল। বা যেহেতু বর্গক্ষেত্র, তার মানে 4টা বাহু সমান, তার মানে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি, এগুলো মিশাই দিলাম। বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি যে অতএব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি হচ্ছে 4a, কি 4a। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি 4a। তাহলে 4a কেন, এ হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, মানে 4টা বাহু সমান, এই কারণে 4a হয়েছে। যদি আলাদা আলাদা হইতো প্রত্যেকটা বাহু যোগ হইতো আর কি। তার মানে এখানে যদি এর মানটা বসাই দিতে পারো, তাহলে তুমি পরিসীমাটা পেয়ে যাবা। কিন্তু এর মানটা বসাইতে গেলে তো আগে তোমাদের বাহুর মানটা, এর মানটা বসাইতে গেলে তো তোমাকে এর মানটা লাগবে, নাকি পরিসীমাটা বের করতে গেলে তো এর মানটা লাগবে। তা এর মানটা কিভাবে পাবা, তোমার যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে তুমি বাহুর দৈর্ঘ্যটাও বাইর করতে পারবা। বর্গক্ষেত্রের আগে আমরা কি করব, বাহুর দৈর্ঘ্যটা বাইর করে নেব। তো এখান থেকে আমরা বাইর করে নিই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল থেকে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্যটা বাইর করতে পারি। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি বলতো, একবার শর্টকাট করে দিই। ক্ষেত্রফল সমান আমরা জানি যে বাহু স্কোয়ার, কি বাহু স্কোয়ার বা এ স্কোয়ার।
তো ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে বলো তো, 600 কত 16 না, ইকুয়াল টু কি এ স্কোয়ার। তো দেখো তো এটাকে রেখে দাও, স্কোয়ারটাকে পার করে দাও, তাহলে রুট হয়ে যাবে 600 কি 16। তাহলে রুট ওভার 616 মানে কত বলো তো, বলবা যে ভাইয়া রুট ওভার 616 মানে হচ্ছে, রুট ওভার 616 মানে হচ্ছে কত 24.81, 24 কত 81 এত মিটার। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 24.81 মিটার। তো এখানে এর জায়গায় যদি বসায় দাও 24.81 মিটার, তাহলে তুমি বর্গক্ষেত্রে কি পাইলা, পরিসীমাটা পেয়ে গেলা। তাহলে পরিসীমা আমরা পাবো 99.28 মিটার, 99.28 মিটার। এটাই হচ্ছে কি তোমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা সবার ক্লিয়ার। তোমরা তো সবাই কেউ শেয়ারই করতেছো না, এখন শেয়ার না করলে কেমনে হবে বলো তো, আমাদের তো মুড থাকবে না, কারণ আমি সেই 7টা থেকে ক্লাস নিলাম, নিয়েই ওদের শেষে হয় নাই, শেষ করে দিয়ে তোমার ক্লাস নিচ্ছি। তো তোমরা শেয়ার না করলে আমি কিন্তু ক্লাস থেকে বাইরে হয়ে যাব, বলে দিলাম আগেই। হ্যাঁ আচ্ছা দেখো, তো তোমাদের এখন আমি যে ম্যাথটা করাবো ইম্পর্টেন্ট, একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ ইম্পর্টেন্টগুলো না করাইলে তো আমরা শেষ করতে পারবো না। মেগা ক্লাস মানে কি, এটা অন শর্ট একটা রিভিশন ক্লাস, জাস্ট আমরা রিভিশন করবো এবং সূত্রগুলোর সাথে পরিচিত হব। আচ্ছা, আর ডিটেলসে ক্লাস করতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে এই ক্লাসগুলো দেখতে হবে, এটাই। আচ্ছা, তো যাই হোক, এবার যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিঁড়ির ম্যাথ, একটা সিঁড়ির ম্যাথ। যেমন এখানে সিঁড়ির ম্যাথ কিন্তু একাধিক রয়েছে এই 4 অধ্যায়ে, সেই একাধিকের মধ্যে আমরা জাস্ট একটা করব, একটা করলেই বাকি ম্যাথগুলো পারবা। দেখো আমরা উদাহরণ 18 নম্বর ম্যাথটাই করি, 18 নম্বর ম্যাথটা করলে বাকি ম্যাথগুলো পারবো। দেখো 18 নম্বর দেওয়া আছে রচনা, একটি পেঁচানো সিঁড়ির ব্যাস 7 মিটার এবং এর উচ্চতা 40 মিটার। তাহলে সিঁড়িটি মোট 5 পাক ঘুরে থাকে, সিঁড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটা পেঁচালো সিঁড়ি দেওয়া আছে, আমি একটু মিশাই দিই। তো বলো যে ভাইয়া সংক্ষিপ্ত থেকে কি আর কোনো প্রশ্ন পড়বো না, তো তোমরা চাইলে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে দাগায় নিতে পারো, বা আমি তোমাদের যাদের হক বই আমি সিরিয়ালগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নিবা। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত থেকে তোমরা পড়বা হচ্ছে এখান থেকে মূলত তোমাদের কম আসে ম্যাথ। তো সংক্ষিপ্ত থেকে তোমরা পড়বা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনুশীলনী 5 নম্বর, আর পড়বা হচ্ছে 8 নম্বর, 5 নম্বর আর পড়বা হচ্ছে 8 নম্বর। এখন যদি কারো নতুন পুরানা বই থেকে থাকে, এটা হচ্ছে হক বই নতুন, যদি কারো পুরানা বই থেকে থাকে না মিললে অবশ্যই আমাকে মেসেজ করবা। হ্যাঁ, বা যাই হোক মেসেজ করো, সমস্যা নাই। যদি তোমাদের ফ্রেন্ডদের কাছে নতুন বই থাকে ওদের কাছ থেকে অঙ্কগুলো মিলাই নিবা, আমি আর এখানে বলতেছি না। হ্যাঁ, এই দুটো করলেই মোটামুটি হয়ে যাবে। এগুলো হচ্ছে সুপার সাজেশন, বলতে পারো আর কি। আচ্ছা, তো এখন আমি যেটা তোমাদের করাইতেছিলাম সেটা হচ্ছে পেঁচানো সিঁড়ি, এটা হচ্ছে রচনা। আমি সংক্ষিপ্ত এগুলো মিশাই দিই। এখন আমরা করবো হচ্ছে রচনা, পেঁচানো সিঁড়ি। তো পেঁচানো সিঁড়ি এখানে দাগানোর মতো কিছু নেই, পেঁচানো সিঁড়ির ম্যাথ অনেক আছে, জাস্ট একটা করবা সবগুলোই হয়ে যাবে। রচনা উদাহরণ 1 নম্বরটা দেখো। তো উদাহরণ 1 নম্বর, একটি পেঁচানো সিঁড়ির ব্যাস, একটি পেঁচানো সিঁড়ি। তো সিঁড়িটা আসলে কি, সিঁড়িটা আমরা আগে দেখবো। তোমাদের অবস্থা তো খুবই খারাপ, কিভাবে তোমাদের ক্লাস নেবে? ক্লাসের জন্য সবাই খালি মেসেজ করো, হ্যাঁ কমেন্ট করো যে ভাইয়া ক্লাস দেন, আর ক্লাস যখন নেই তখন তোমাদের দেখাই যায় না। হ্যাঁ, একটা হচ্ছে পেঁচানো সিঁড়ি, এইদিকে উঠতেছো তুমি, যদিও এখানে 3D অ্যাড করলে আমরা বুঝতে পারতাম। এই পেঁচানো সিঁড়িটার ব্যাস এটা কিন্তু গোল আকার বা সিলিন্ডারের নেয় আর কি। তো ব্যাস বলতে কি বলতো, এই যে এখান থেকে দূরত্ব, ডিস্টেন্স, বৃত্ত, এটা হচ্ছে কি ব্যাস। তো এই ব্যাস কত দেওয়া আছে বলতো, 7 মিটার। এখানে ডি এর মানটা কত দেওয়া আছে, 7 মিটার। হ্যাঁ, 7 মিটার। আচ্ছা, তাহলে এর উচ্চতা দেওয়া আছে 40 মিটার। যদি এটা, যেহেতু এটা বলছে 5 পাক ঘুরে থাকে, তো 5 পাকের ক্ষেত্রে এটা 5 পাক ঘুরছে, এই কারণে 5 পাকের ক্ষেত্রে এর উচ্চতা দেওয়া আছে 40 মিটার। তাহলে 1 পাকের ক্ষেত্রে উচ্চতা কত হবে, এটা হবে 5 পাক, আর 1 পাকের ক্ষেত্রে উচ্চতা কত হবে আমরা এখানে লিখে ফেলি যে সিঁড়িটির ব্যাস ডি ইজ ইকুয়াল টু কত বলো তো, 7। তাহলে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, 3.7কে ভাগ করলে কত হয়, 3 বা এখানে আমরা 7 ডিভাইডেড 2, 3.5, 3 দুগুণে 6,
5 1 ঠিক আছে, ঠিক আছে নাকি? আচ্ছা, তাহলে এক পাকের দৈর্ঘ্য কত দেওয়া আছে? এক পাকের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। তাহলে 5 পাকে, সরি এটা এক পাকের না, এটা হচ্ছে 5 পাকের। 5 পাকের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। তাহলে এক পাকের দৈর্ঘ্য হবে 40কে 5 দ্বারা ভাগ করো, তাহলে কত আসতেছে? 5, 40কে 5 দ্বারা ভাগ করলে 5 40 কত আসতেছে? এত মিটার। আচ্ছা, তো দেখো এক পাকের দৈর্ঘ্য আমরা এখানে আর 40 মিটার লিখবো না, এটা এক পাকের ক্ষেত্রেই কল্পনা করব। এক পাকের দৈর্ঘ্য আমরা পাইছি কত? 8 মিটার। হ্যাঁ, আচ্ছা, আর এখানে ব্যাসার্ধ আরটা আমরা কত পাইছি বলো তো? 3.5 মিটার। আচ্ছা, এখন এই যে সিঁড়িটার দৈর্ঘ্য, এখানে যে সিঁড়িটা দেখতেছো, সিঁড়ির দৈর্ঘ্য বা হাতলের দৈর্ঘ্য বলতে পারে। তো সিঁড়ির দৈর্ঘ্য বলুক আর হাতলের দৈর্ঘ্য বলুক, সিঁড়ি যতটুক হাতলও তো ততটুক থাকবে, পেছানো সিঁড়িতে দেখিও। তো যেটাই বলুক ওই একই হবে, সিঁড়ির দৈর্ঘ্যটা আমরা বাইর করি, যদি হাতলের দৈর্ঘ্য বলে এই সেম জিনিস। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এটা যদি বাইর করতে চাও, তোমাকে এই যে সিলিন্ডারটা দেখতেছো বা এই যে পেঁচানো সিঁড়িটা গোল আকারে তো থাকে, এটাকে তুমি একটু কি করো, মাঝ বরাবর কেটে দিয়ে একদম চওড়া করে দাও। যদি আমি মাঝ বরাবর কেটে দিয়ে চওড়া করে দিই, তাহলে এই আকৃতির ন্যায় কিন্তু চলে আসবে। বলো যে কোন আকৃতির ন্যায়? দেখো একটা আয়তাকারের মতো কিন্তু দেখতে হবে। আমি মাঝ বরাবর এটাকে কেটে দিছি, দেওয়ার পর এইদিকে টান করছি, এইদিকে টান করে চওড়া করে ফেলছি। তার মানে সিঁড়িটা হবে এইটা, সিঁড়িটা হবে কি এইটা হবে। আর উচ্চতাটা কোনটা বলো তো? উচ্চতাটা হচ্ছে 8 মিটার দেওয়া আছে। আর এই যে মনে করো এই বৃত্তটার কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। আর এই যে এখান থেকে এইটা হচ্ছে বৃত্তটাকে কিন্তু তুমি কি করছো, একটা বৃত্ত এটাকে কাটছো, কাটে কি করছো এইভাবে, এই একটা প্রান্ত একটা প্রান্ত টেনে এইরকম করছো। তাহলে বৃত্তটার দৈর্ঘ্য, এই বৃত্তটার দৈর্ঘ্যটাই হচ্ছে তো পরিধি। তাহলে এটাই হচ্ছে কি বৃত্তের দৈর্ঘ্যটা, এখানে এটা হচ্ছে কি বৃত্তের দৈর্ঘ্য বা এটাই হচ্ছে কি বৃত্তের পরিধিটা। তো এই বাহুর মানটা আমরা বাইর করবো কিভাবে? বৃত্তের যে পরিধি আছে, পরিধি কি পরিধি বা পরিসীমা বা পরিধি, মনে করো পরিধি হচ্ছে 2πr। পরিধি এটা হচ্ছে কি বৃত্তের পরিধি 2πr, পরিধি হচ্ছে কি 2πr। তো এখন দেখো তো, তুমি ভূমির মানটা জানো, কি জানো? লম্বটাও জানো। আর এইটা হচ্ছে কি পেঁচানো সিঁড়িটা, এটাকে আমি চওড়া করার ফলে সিঁড়িটাই একবারে সোজা হয়ে গেছে। তো এই সিঁড়িটার দৈর্ঘ্য আমাকে যেহেতু বাইর করতে বলছে, তার মানে এখানে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে কি অতিভুজ, এসিটা হচ্ছে অতিভুজ, আর এটা মনে করলাম ABC। হ্যাঁ, অতিভুজ। তুমি যদি এখন অতিভুজের মান বাইর করো, তাহলেই কিন্তু সিঁড়িটার দৈর্ঘ্য পেয়ে যাবা। তো তোমাদের কাজ হচ্ছে কি অতিভুজের মানটা বাইর করবা, অত কিছু বার। তাহলে অতিভুজের মান বাইর করে গেলে আমাদের ভূমি লাগবে, কি লাগবে? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে গেলে লম্ব লাগবে। এখন ভূমির মানটা তো আমরা একদম ফিক্সড ভাবে পাই নাই, আমরা ভূমির মান, এটা ভূমিটাই হচ্ছে কি বৃত্তটা কাটছি, বৃত্তটার পরিধিটা। তো বৃত্তর পরিধি থেকে আমরা কি করব? ভূমির মানটা বাইর করব। তো অতএব পরিধি সমান আমরা জানি কি 2πr। 2 × π বলতে 22/7। আর বলতে কি বলতো? বৃত্তটার ব্যাসার্ধ 3.5। তো এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে তুমি পাবা হচ্ছে 3.5। আচ্ছা দাঁড়াও, এখানে বইয়ে কিভাবে থাকে থাক, আমি এখানে 2 × 22/7 ইন্টু কত 3.5, তাহলে আমাদের আসবে 22। ভূমিটা আসবে কত? 22। ভূমিটা আসবে কত ভাইয়া? 22। ঠিক আছে, এত মিটার। তাহলে ভূমিটা আমাদের এখানে আসতেছে কত? পরিধি আমরা কত পাইছি? 2πr। এটাকে মান বসে আমরা পাইছি 22। তাহলে এই যে ভূমির মানটা আমরা কত পেলাম বলো তো? 22। এখন ভূমি এত, লম্ব হচ্ছে 8। তাহলে এটা কিন্তু এক পাকের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতেছি, কারণ 5 পাকের দৈর্ঘ্য ছিল কত? 40, 5 40, 8। তাহলে এক পাকের দৈর্ঘ্য হচ্ছে 8। হ্যাঁ, উচ্চতা হচ্ছে 8। তাহলে এক পাকের দৈর্ঘ্য বার করতেছি, কিন্তু আমাদের কিন্তু বলছে 5 পাকের দৈর্ঘ্য বার করতে। তো আগে আমরা এক পাকের দৈর্ঘ্যটা বার করি। তো এগুলো একটু উপরেগুলো মিশাই দিই, দিয়ে এখন আমরা করি কি সিঁড়িটির এক পাকের দৈর্ঘ্য, সিঁড়িটির কি এক পাকের দৈর্ঘ্য আমরা কিভাবে বার করব?
আমরা এইটাকে এই যে আয়তক্ষেত্রটা দেখতেছো, এখানে যে সমকোণী ত্রিভুজটা দেখতেছো, এখান থেকে আমরা এক পাকের দৈর্ঘ্যটা বাইর করব পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে। এক পাকের দৈর্ঘ্য অতএব এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার ইজগল টু এ বি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার। তো এসির মান তো আমরা বাইর করবো নাকি, এসি স্কোয়ার এসি থাক, আর আচ্ছা স্কোয়ারটা এদিকে গেলে কি হবে বলো তো, রুট ওভার এ বি স্কোয়ার। এ বির মান কত বলো তো 22 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি বলতে কি 8 স্কোয়ার, তার মানে কি এটা। অতএব তার মানে আমরা এখানে মান পাবো হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে, আচ্ছা এখান থেকেই দেখাই দিই একবারে, এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে সি স্কোয়ার 23.41 মিটার। কত পাবা 23.41 এত মিটার। এটা হচ্ছে কি ভাইয়া এক পাকের দৈর্ঘ্য, প্রশ্নে বলছে কি 5 পাকের দৈর্ঘ্য। অতএব 5 পাকের দৈর্ঘ্য কত হবে, এটাকে জাস্ট কি করবা 5 দ্বারা গুণ করে দিবা, তাহলে 5 দ্বারা গুণ করলে যে মানটা পাবা সেটা হচ্ছে অ্যান্সার 23.41 ইন্টু 5, তার মানে পাবা হচ্ছে 117 কত 17.05 117.05 এত মিটার। তাহলে সিঁড়িটির 5 পাকের দৈর্ঘ্য কত মিটার হইল, এত মিটার। এটাই হচ্ছে ভাইয়া কি আনসার। তো এখানে কাজ কি, আমাদের কাজ হচ্ছে সিঁড়িটা আগে আমাদের দেখতে হবে কি, আমাদের উচ্চতা দেওয়া থাকবে 5 পাকের, 40 মিটার থাক 50 মিটার থাক, এটাকে 5 দ্বারা ভাগ করবা করে এক পাকের উচ্চতা বের করবা 8 মিটার, 40কে 5 দ্বারা ভাগ করলে 8 মিটার। তারপর এখানে যে ভূমির তোমার যেটা দেওয়া আছে ব্যাস, সেটা আছে কি 7, ব্যাসার্ধ আমরা বাইর করে নেব 3.5 মিটার। আচ্ছা তারপর এটাকে আমরা সিলিন্ডারের আকারের মতো থাকবে, এটাকে আমরা কাটবো মাঝ বরাবর, কেটে একবারে চওড়া করে দেব, এই লম্বা আকারে হবে। এক পাকের দৈর্ঘ্য হবে কত 8 মিটার, যেটা হাইটটা 8 মিটার। আর যে তুমি যে বৃত্তটাকে কাটছো, কাটার ফলে টানছো, এই বৃত্তটাই হচ্ছে পরিধি, এই যে বাহুটা দেখতেছো এটা হচ্ছে পরিধি হচ্ছে 2 পাই আর, এখানে মান বসাইলে হয় 22। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটাই হচ্ছে সিঁড়িটা, যেটা একদম কাটার ফলে সিঁড়িটা একদম উপর দিকে চলে গেছে। তো এই সিঁড়িটার দৈর্ঘ্য এটা হচ্ছে কি এক পাকের দৈর্ঘ্য, যেহেতু উচ্চতা নিচে এক পাকের, তাহলে এক পাকের দৈর্ঘ্য কত পাইলাম আমরা, এটা হচ্ছে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার লম্ব স্কয়ার এত মিটার। 5 পাকের দৈর্ঘ্য 5 দ্বারা গুণ করলে এত মিটার। এটা হচ্ছে ভাইয়া অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবার। কেউ তো আর কমেন্ট করতেছো না। আচ্ছা কিরে রেসপন্স করো। আসি তো ভাইয়া, হ্যাঁ আসো ভাইয়া। ভাবি কই, এটা কার আইডি, আরবি লেখা, ভাবি কই, আরবি লেখা, এটা কার আইডি? ভাবি এখনো ছোট রে, বড় হোক। জানি না কই আছে, আবার বলিও না যে কই আছে। জি ভাইয়া ক্লিয়ার, ডান। আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এটা বোঝার জন্য। এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলো যে ভাইয়া রচনা থেকে আর কি কিছু ম্যাথ পড়বো না? হ্যাঁ অবশ্যই পড়বা, একটা ম্যাথ পড়লে কি হবে, অবশ্যই কি দিব, আর তোমাদের আর তো নাই, এটাই তো বেশি আসে বারবার, আর পড়া লাগবে না বুঝছো। এই যে এখানে অনুশীলনীতে দেখো 22 নাম্বার হচ্ছে 24 নাম্বার, এই ম্যাথগুলো কতবার আছে, এগুলো সবগুলোই সিঁড়ির ম্যাথই, এগুলো সবগুলোই কি সিঁড়ির ম্যাথ। আর এখানে আরেকটা ম্যাথ আছে, বৃত্তের ব্যাসার্ধ এত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ। তোমরা এই 20 নাম্বারটা করবা রচনা, 20 নাম্বারটা বাসার কাজ, না পারলে ইউটিউবে ক্লাস দেখবা, আমার ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে ক্লাস দেখবা, এটা হচ্ছে রচনা। এই ম্যাথটা করবা পাশাপাশি, সিঁড়ির ম্যাথের পাশাপাশি এই ম্যাথটা করবা। 20 নাম্বার, একটি বৃত্তের ব্যাসার্ধ 7√2 এর অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আবার বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করে। এটা আমি অনেকবার করাইছি আর করাচ্ছি না, খুবই সহজ একটা ম্যাথ। হ্যাঁ এবার আসো 5 অধ্যায়ে, এগুলোই সাজেশন তোমাদের বুঝছো। কারণ অতি সংক্ষিপ্ত শুধু বোর্ডের গুলো পড়বা, 17, 18, 19, 20, 21, 22, 23 সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো বারবার পড়বা। আর অতি সংক্ষিপ্ততে এই তোমাদের যে সূত্রগুলো লাগতেছে সেই সূত্রগুলোই কিন্তু বেশিরভাগ আসে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এখন দেখো আমরা যাবো 5 অধ্যায়ে। তো 5 অধ্যায়েও
তেমন কোনো ইম্পর্টেন্ট তেমন কঠিন কোনো ম্যাথ নাই, এগুলো খুবই সহজ ম্যাথ। একটা ম্যাথ আছে রচনার, যে ঢাকনা সহ এই এরকম আর কি কিছু একটা ম্যাথ আছে। তো যাই হোক, ওটা আমরা ম্যাথ আসতেছি, আগে সংক্ষিপ্ত থেকে একটা করাই দিই, না করাইলে আবার বলবো যে ভাইয়া খালি একটা করে ম্যাথ করাই দিচ্ছেন। দেখো তোমরা উদাহরণ 6 নাম্বারটা দেখতে পারো, শুধু একটা করলেই হবে সংক্ষিপ্ত থেকে। তোমরা হচ্ছে উদাহরণ 6 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, 6 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট বলতে কি এই অধ্যায় থেকে ম্যাথ কম আসে আর কি। হ্যাঁ, যদি আসে তো এগুলো থেকেই আসবে। দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাসমূহের অনুপাত দেওয়া আছে। দেখো আয়তাকার ঘনবস্তু, ঘনবস্তু অনেক রকমের হয়, বর্গ হতে পারে। হ্যাঁ, তো এখানে দিয়েছে কি আয়তাকার, ঘনক হতে পারে, ঘনক বর্গ বলতে ঘনক, 4 বাহু সমান আর কি, ওটা ঘনক। এটা কি বলছে আয়তাকার, একটা আয়তাকার ঘনবস্তু। একটা আয়তাকার ঘনবস্তু তো আর্ট করতে পারো নাকি, একটা বক্স। হ্যাঁ, একটা বক্স রাখলাম। তো এই আয়তাকার ঘনবস্তু, এগুলো বাহুগুলো, এই বাহু যা এই বাহু কিন্তু সেম তাই, এই বাহু আর এই বাহু কিন্তু এগুলো সেম তাই, এই বাহুটা যা এই বাহুটাও কিন্তু সেম তাই, এ বি, এটা হচ্ছে এ বাহু, এটা ধরলাম বি বাহু। আর এখানে যে কর্ণটা লাগবে তোমাদের, কর্ণটা লাগবে, সেটা কর্ণটা হচ্ছে এই প্রান্ত থেকে কোন প্রান্তে যাব, এই যে উপরের প্রান্তে না, হ্যাঁ ঠিক আছে, এই প্রান্তে, এটা হচ্ছে কি কর্ণটা। তো তোমাদের এখানে দুইটা জিনিস লাগবে, হচ্ছে কি একটা হচ্ছে এ বি, এ এটাকে বি ধরলাম, এটা উচ্চতাটাকে ধরি সি, আর এই বাহু এখানে আরো একটা বাহু আছে, একটা দুইটা, এইটা যা এটা তা, এটা যা এটাও কিন্তু সেম তাই। তো এটাকে ধরি এ বাহু ভূমিটার ক্ষেত্রে, আর এটাকে ধরি বি বাহু, আর লম্বটার ক্ষেত্রে ধরি কি সি বাহু, আর কর্ণটাকে ধরলাম ডি বাহু। এখন যদি আমি তোমাকে, এখানে দুইটা সূত্র লাগবে, একটা হচ্ছে ক্ষেত্রফল, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র লাগবে, আর একটা হচ্ছে তোমাদের কর্ণের মান বাইর করার সূত্র লাগবে। তো ক্ষেত্রফলের আর আয়তন লাগবে, তিনটা জিনিস লাগবে। আচ্ছা, পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে তেমন একটা আসে না, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তো যাই হোক, তারপরও ক্ষেত্রফল, তো এখানে এস দ্বারা যেহেতু প্রকাশ করছে, ক্ষেত্রফলকে আমরা এস দ্বারাই প্রকাশ করি। এস বা ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এই জন্য এস দ্বারা প্রকাশ করে, সেটা হচ্ছে 2ab প্লাস বিসি প্লাস কি সিএ, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর একটা হচ্ছে আয়তাকার, এগুলো কিন্তু ঘনবস্তুর কর্ণ, এগুলো কিন্তু সবগুলো আয়তাকারের ক্ষেত্রে। ঘনবস্তু কর্ণ হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ডি স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর একটা লাগবে হচ্ছে আয়তন, এ বি সি, এই কয়টা জিনিস লাগবে, এই কয়টা জিনিস লাগবে, এগুলো মনে রাখতে পারলে তোমরা সবগুলো ম্যাথ করতে পারবা। তো এখন আমরা যে ম্যাথটা আসলে করতে চাইলাম সেটা হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাসমূহের অনুপাত দেওয়া আছে 21, 16, 12। তোমরা দেখে নাও, এটা হচ্ছে উদাহরণ, এটা অধ্যায় হচ্ছে 5, উদাহরণ হচ্ছে এটা 6, উদাহরণ হচ্ছে কি ভাইয়া 6। তো এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে, একটা হচ্ছে আমি লিখে দিই 21 অনুপাত, আরে বাবা উরেশ কেন্দ্রে 16, 12, 16 অনুপাত কি 12। এই যে বাহুগুলো মাত্রা বলতে কি, এখানে আয়তাকারের যে বাহুগুলো আছে এ বি সি, এই বাহুগুলোর অনুপাত দেওয়া আছে। তো এই অনুপাতগুলো দেওয়া আছে, তোমাদের বাইর করতে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা এটা জানি। তো এই ক্ষেত্রফল যদি বাইর করতে যাও তাহলে দেখো তো তোমাদের কি লাগতেছে, এ বি বি সি সি এ লাগতেছে, এ বলতে কি এ বাহু বি বাহু সি বাহুর মান লাগতেছে। কিন্তু এখানে তো তোমাদের অনুপাত দেওয়া আছে, তোমাদের তো বাহুর মান দেওয়া নাই, তো তোমাদের বাহুগুলোর মান কিন্তু বাইর করতে হবে। হ্যাঁ, তো তোমাদের বাহুগুলো যদি মান বার করতে যাও, তো আগে আমাদের এই বাহুগুলোকে ধরে নিতে হবে, ধরে নিয়ে তারপর ক্যালকুলেশন করতে হবে। দেখো আমরা আগে বাহুগুলোর মান ধরে নিই, যে ধরি আয়তাকার বস্তুটির বা ঘনকের, ধরি আয়তাকার ঘনকের কি বাহুর দৈর্ঘ্য, এ বাহু ইজগোল টু হচ্ছে এটা তো মানে অনুপাত, এটা তো বাহু না, এই কারণে এটাকে ধরবো আমরা 21x, আর বি বাহুটাকে ধরবো পরের অনুপাতটা 6x। অনুপাতের কারণে আমরা একটা করে চলক নিয়ে নেব, এটা কিন্তু ফিক্সড মান না, একটা চলমান মান, যেটা যেহেতু অনুপাত দেওয়া আছে। আর সি বাহুটাকে আমরা ধরবো 12x,
এত মিটার বা সেন্টিমিটার প্রশ্নে যেটাই থাক এগুলো ধরে নেবা। আচ্ছা, তো এই মানগুলো থেকে তোমরা আসলে ফিক্সড এ বি সির মানটা কিভাবে পাবা? যেহেতু এখানে প্রশ্নে কিন্তু তোমাদের এই আয়তাকারের কর্ণের মানটা দেওয়া আছে, কর্ণের মান না থাকলে কিন্তু পাবা না। কর্ণের মান পাবা না বলতে, হ্যাঁ কর্ণের মান দেওয়া আছে 87 কি মিটার। এই যে কর্ণটা এটার মান দেওয়া আছে 87 মিটার। এখানে দেওয়া আছে, তোমরা লিখতে পারো যে দেওয়া আছে, বা আমরা জানি একবারে লিখি, কর্ণের মান যেহেতু দেওয়া আছে আমরা জানি কর্ণের সূত্র থেকে আমরা এবিসি এই অনুপাতগুলোর মানগুলো বাইর করে ফেলবো। তো আমরা জানি যে কর্ণের সূত্র কি বলতো, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো ডি স্কোয়ার, তো দেখো তো ডি এর মান কত দেওয়া আছে প্রশ্নে, 87, তারপরে স্কোয়ার, তারপরে কি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এ বলতে কি বলতো 2x, 2 মানে 21 মানে 21x, 21x অল স্কোয়ার প্লাস বি বলতে কি 16x অল স্কোয়ার প্লাস সি বলতে কি 12x তারপরে কি হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু এক্স এর মানটাও পেয়ে যাবা। এখন বলো যে ভাইয়া কীভাবে ক্যালকুলেশন করবো, আপনি একটু ভাঙ্গায় করাই দেন। হ্যাঁ, তাহলে এই স্কোয়ারটা দেখো 21-এর উপরে আছে, এক্সের উপরেও আছে, তাহলে 21-এর উপর দাও, এক্সের উপরে দাও, প্লাস 16-এর উপরে দাও, এক্সের উপরে দাও, প্লাস 12-এর উপরে দাও, এক্সের উপরে দাও। এগুলো একদম ভাঙ্গায় করে ফেললাম। হ্যাঁ, তো এখন দেখো তো এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, এগুলোকে কমন নিলে কি আসে, 87 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারকে কমন নিলে থাকবে হচ্ছে 21x স্কোয়ার 21 স্কোয়ার 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো এখন কি করবা, জাস্ট এটাকে ক্যালকুলেটর চেপে একবারে ক্যালকুলেট করে ফেলবা। একবারে আমি ক্যালকুলেট করে ফেলি, এখানে আসবে 841 মেবি, 21 স্কোয়ার প্লাস কত 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে আসবে 841। এখানে আসতেছে কত 800 স্কোয়ার কিন্তু কি 841 ইন্টু 841। এই 841টা এখানে গুণ আছে, এখানে পার করে দাও, তাহলে তো এইদিকে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি স্কোয়ার 800 কত 41। এখন এইটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে 87 স্কোয়ার ডিভাইডেড 841, তাহলে পাবা হচ্ছে 9। তাহলে কত পাবা 9। আবার এই স্কোয়ারটাকে এদিকে পার করে দিলে কি হবে বলো তো, রুট হয়ে যাবে, বা আমরা চাইলে আলাদাভাবে করতে পারি 9। অতএব এক্স ইজ ইকুয়াল টু কি রুট ওভার 9। তার মানে আমরা কত পাবো বলো তো, আমরা পাবো হচ্ছে 9 বা রুট 9ই, যেহেতু এটাকে 3 পাবো আমরা, 3 না ঠিকই তো আছে, রুট ওভার 9, তার মানে কত আসছে 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক্স এর মান যেহেতু 3 পাইছি, এখন আমরা বাহুর মানগুলো বাইর করে ফেলবো। বাহুর মানগুলো বাইর করে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সারটাও চলে আসবে। আমি বলবো যে ভাইয়া বাহুর মানটা কিভাবে বাইর করব, দেখো এগুলো আমি মিশাই দিই। আমরা এক্স এর মানটা বাইর করে ফেললাম এতক্ষণ, আমরা এখন কি বাহুর মানটাও বাইর করে ফেলবো। যেহেতু আমরা ধরে নিয়েছি বাহু এ বাহু সমান কত বলো তো, অতএব এ ইজ ইকুয়াল টু আমরা জানি 21x। তো আমরা এখানে লিখতে পারি 21 ইন্টু এক্স এর মান কত বলো তো 3। তার মানে আমরা পাচ্ছি 3 × 3, 3 দুগুণ কত হয় 6। আচ্ছা, তারপর আমরা বি এর মানটা বাইর করে ফেলবো। বি ইজ ইকুয়াল টু আমরা জানি 16x ইজ ইকুয়াল টু, তাহলে 16 ইন্টু 3, তাহলে 3 6 18 8 হাতে 1, 3 × 3 আর 1 কত 4, এত মিটার বা সেন্টিমিটার যেটাই দেওয়া থাক তোমরা দিবা আর কি। সি এর মানটা সেম হবে 12 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 12 ইন্টু 3, তার মানে কত 3 দুগুণী 6, 3 × 3 36। আচ্ছা, তার মানে আমরা দেখো বাহুর মানগুলো পেয়ে গেছি। অতএব আয়তাকার বস্তুটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু 2ab। এ বলতে কি বলতো, এ বলতে হচ্ছে 63 ইন্টু বি বলতে কি বলতো, বি বলতে হচ্ছে 48 প্লাস বিসি 48 ইন্টু 36 প্লাস সি এ 36 ইন্টু কত
63। এখন এটাকে যদি একবারে ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে তো 14040, 14040 এত বর্গ আছে। এটা আয়তাকার, এটা ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার এককে দেওয়া আছে, এই কারণে আমরা সেন্টিমিটার দেবো, বুঝছো? তো এগুলো কি হবে? সেন্টিমিটার, প্রশ্নে সেন্টিমিটার দেওয়া আছে, এগুলো কি হবে? ওই সেন্টিমিটারে হবে, এগুলো বসা দেওয়া, এগুলো বেসিক জিনিস। আচ্ছা, তো এই ছিল ম্যাথ আয়তাকারে, বুঝছো? আর একটা ম্যাথ করবো, 5 অধ্যায় শেষ, সংক্ষিপ্ত থেকে এগুলো ম্যাথই করবা। বলো ক্লিয়ার? তোমাদের তো কোনো, আরে ফার্স্ট সেমিস্টার করলো 30 জন, 40 জন, 50 জন, সেকেন্ড থার্ড সেমিস্টারে এত কম জন কেন বলো তো? তোমরা শেয়ার করতেছো না। আর আমার কাছে ফোন নাই যে আমি শেয়ার করব অন্যান্য গ্রুপে। আমার যে গ্রুপগুলোতে জয়েন আছে, ফোনটা থাকলে আমি ওই গ্রুপগুলোতে শেয়ার দিলে অনেক কিন্তু লাইভে থাকতো অনেকে, বুঝছো? তো সুমি আছে এখানে, সুমি দিচ্ছে না শেয়ার। যাই হোক, তো এখন দেখো সংক্ষিপ্ত থেকে তাহলে ভাইয়া আমরা কি এই একটা ম্যাথই পড়বো? এই ম্যাথটাই পড়ো ভাই। আর তোমরা চাইলে দাগায় নিতে পারো। সেটা হচ্ছে 3টি ধাতব ঘনকের ধারসমূহ বা বাহুর মান দেওয়া আছে 3, 4, 5, এদেরকে গলিয়ে একটি ঘনক তৈরি করা হলো। তাহলে ঘনকের ম্যাথ একটা করবা। এখন ভাইয়া বলবো যে ভাইয়া এগুলো ম্যাথ আপনি করাই দেন, তাহলে তো মেগা ক্লাস আর থাকলো না, এটা তো একদম কি ক্লাস হয়ে গেল, এমনিতেই লাইভ ক্লাস হয়ে গেল। তো আমি এই ম্যাথগুলো তোমাদের সাজেশন অনুযায়ী তোমাদের দাগায় দিচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা করাই দিচ্ছে। তোমরা বাসায় করবা, না পারলে আমাকে বলবা বা ইউটিউবে ক্লাস দেখবা, দেখলে ওখান থেকে বুঝতে পারবা। তো উদাহরণ 5 নাম্বারটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ, হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক, বাড়ির কাজ। এই সংক্ষিপ্ত হচ্ছে এই দুইটা করবা। আর রচনা থেকে তাহলে কি করবো ভাইয়া? রচনা থেকে তোমরা একটা ম্যাথ করো, একটা ম্যাথ করলে 100% এখান থেকে কমন পাবা। এই প্রশ্নগুলো অনেকবার দিয়ে থাকে। দেখো, এক ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, বহির্ভাগ বাইরের একটা বক্স আর কি। হ্যাঁ, এই বক্সের বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। অন্তর্ভাগের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল দেওয়া আছে, বাইরের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর ভেতরের অংশটার ক্ষেত্রফল দেওয়া আছে। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। আমি বলবো যে পুরুত্বটা আসলে কি? দেখো, প্রত্যেকটা জিনিসের কিন্তু পুরুত্ব থাকে। যেমন আমি যদি বলি এই বোর্ডটার পুরুত্ব কোনটা, বলবা যে এটা হচ্ছে পুরুত্ব। বোর্ডটার পুরুত্ব কি? এই যে সাইডে যে মোটা অংশটা আছে, এটা কিন্তু একটা পুরুত্ব। তো বাক্সের অবশ্যই পুরুত্ব তো অবশ্যই আছে, পুরুত্ব ছাড়া তো ওটা আর এমনি হবে না, একটা সরলরেখা হবে। আর সরলরেখা যদি হয় কখনো ওটা কোনো বাক্স হবেই না, কারণ ওখানে কোনো জিনিস রাখাই যাবে না এটা সরলরেখায়। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পুরুত্ব আছে। মনে করো আমি বাক্সটার উপরিভাগটা আমি চিন্তা করতেছি, উপরিভাগের অংশটাকে আমি কল্পনা করি। আচ্ছা, উপরিভাগের যে অংশটা আছে, মনে করো এইটা মুখটা, এই মুখের এই যে পুরুত্ব কোনগুলো ভাইয়া? এই যে পুরুত্বটা মনে করো এটা হচ্ছে কাঠের যে অংশটা, এটা। হ্যাঁ, এটা হচ্ছে কি ভাইয়া? এই অংশটা পুরুত্ব। তো বাইরের যে দৈর্ঘ্যটা বাক্সের, সেই বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত বলো তো? এখানে বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে যথাক্রমে 12, 10 এবং 8। 12, 10 আর কি মনে করলাম এটা হচ্ছে 12, আর এটাকে মনে করলাম 10। আর একটা দেওয়া আছে কত? উচ্চতা দেওয়া আছে মনে করো কি 8। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত? 8। এখন উচ্চতা এখানে কিভাবে 8 করে দেখাবো তোমাদের, বলো দেখি। তো উচ্চতা কিন্তু এই যে তুমি বাক্সটা এভাবে কল্পনা করো, এভাবে একটু কল্পনা করো। দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য 12, প্রস্থটা কত দেওয়া আছে? 10। এই যে উচ্চতা, এইটা উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 8। এখন উচ্চতাটা আমি কিন্তু আর এখানে তোমাদের দেখাই দিতে পারতেছি না, বুঝছো? তো যাই হোক, উচ্চতা কিন্তু একটা আছে, এটা জিনিস মাথায় রাখো। এই যে এই অংশটা মনে করো, হ্যাঁ, এই অংশটা, এই যে উচ্চতা, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ। কারণ উচ্চতাটা ভেতরে আছে, ওটা আমি দেখাই দিতে পারতেছি না, তা মনে রাখো। তাহলে আমি এখানে লিখে দিই যে বাক্সটির বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত। এখানে আর অত কিছু লেখে নেই, এখানে লিখলে অত কিছু বড় হয়ে যাচ্ছে। তো আমরা দেখো আমাদের এই যে ভেতরের যে বক্সটা আছে, হ্যাঁ, এই ভেতরের অংশটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভেতরে আছে, এইটার কিন্তু ক্ষেত্রফলটা দেওয়া আছে। ক্ষেত্রফলটা কত দেওয়া আছে বলো তো? 376 বর্গ সেন্টিমিটার হলে বাক্সটির পুরুত্ব নির্ণয় করো। পুরুত্ব বলতে কি? এই অংশটা নির্ণয় করতে বলছে।
এই অংশটা। এখন বলবা যে ভাইয়া আপনি একটা কাজ করেন, খুব সহজ একটা কাজ আমরা এখানে দেখতেছি, সেটা হচ্ছে আপনি এই যে বাইরের যে বাহুর দৈর্ঘ্যটা আছে, এই বাইরের বাহুর দৈর্ঘ্য থেকে ভেতরের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেন। মনে করো ভেতরের দৈর্ঘ্যটা আমি ধরলাম কত 8, তাহলে 12 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে আমি কি পাবো, এই যে পুরুত্বটা পাবো 2 মিটার, পুরুত্বটা কি পাবো 2 মিটার পেয়ে যাব। তো এখন বলো তো এই ভেতরের দৈর্ঘ্যটা কি তুমি জানো? এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই। তো ভেতরের দৈর্ঘ্যটা কিন্তু আমরা ধরে নিব কিভাবে, আমি এই কাঠের পুরুত্বটাকে ধরে নিই এক্স মিটার, কাঠের পুরুত্বটাকে ধরে নিই এক্স, কাঠের পুরুত্বটাকে কি ধরে নিই এক্স, তাহলে এই দিকেও কি হবে এক্স হবে, তাহলে এই দিকেও কি হবে এক্স হবে, হ্যাঁ তাহলে এই দিকেও কি হবে এক্স হবে। তো আমি এখানে কাঠের পুরুত্বটাকে আগে ধরে নেই, পুরুত্বটা তো ধরি, বাক্সটির কাঠের অংশ বা বাক্সটির পুরুত্ব, পুরুত্ব হচ্ছে কি এক্স এত সেন্টিমিটার। আচ্ছা এত সেন্টিমিটার, কাঠের পুরুত্বটা হচ্ছে কি এত সেন্টিমিটার। তাহলে দেখো তো এইটা যদি এক্স মিটার হয়, এইটা যদি এক্স মিটার হয়, এটা যদি এক্স মিটার হয়, তাহলে এইটা কত, এইটা এক্স এইটা এক্স মানে কি 2x। এই 12 থেকে যদি বাক্সটির ধরি না, এখানে বাক্সটির অতএব বাক্সটির দৈর্ঘ্য হবে দেখো 12 মাইনাস 2x। আমি বলবো যে বাক্সটির ভেতরের, এখানে একবারে এই যে ভেতরের অংশটার বা ভেতরের দৈর্ঘ্য, ভেতরের দৈর্ঘ্য হবে কত 12 মাইনাস 2x। আমি বলবো যে ভাইয়া কেমনে এই ভেতরের অংশটার ভেতরে যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা 12 মাইনাস 2x কেমন হইলো? এই যে পুরা বাহুটার মান হচ্ছে কত, পুরা বাহুটার মান হচ্ছে 12। আমি যদি পুরা বাহুটা থেকে এই বাহুটা বাইর করতে চাই এই অংশটা, তাহলে এখান থেকে এই অংশটার মান হচ্ছে এক্স, এখান থেকে এই অংশটার মান হচ্ছে এক্স, এক্স আর এক্স মানে কত বলো তো 2x, এই এক্স আর এই এক্স মিলে হচ্ছে 2x। এই 12 থেকে যদি আমি কি দেই 2x বাদ দিই তাহলে আমি এই অংশটা পাচ্ছি। খুবই বেসিক একটা নলেজ। তো দেখো 12 থেকে আমরা 2x বাদ দিলাম, আমরা ভেতরের অংশটা পাইলাম, ভেতরের দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম এ, ভেতরের দৈর্ঘ্যটা কি ধরলাম এ। আচ্ছা এখন দৈর্ঘ্য তো বাইর করলাম, এখন যদি ভেতরের প্রস্থটা বাইর করো, ভেতরে কি প্রস্থটাকে তুমি ধরে নাও বি ইজগল টু, তাহলে কত হবে প্রস্থটা কত বলো তো, প্রস্থটা আছে 10, তাহলে 10 থেকে এই দিকের এক্স এই দিকের এক্স মানে 2x বাদ দাও, তাহলে 10 মাইনাস কি 2x, তাহলে তুমি কি পাইলা প্রস্থটা পেয়ে গেলা। তাহলে উচ্চতাটাও সেম হবে, ভিতরের উচ্চতাটা ওটা যেহেতু ভিতরেই আছে, তার মানে সি ইজগল টু কি হবে বলো তো, উচ্চতা যেহেতু 8 দেওয়া আছে 8 মিটার, 8 মাইনাস কত হবে 2x। এগুলো কিন্তু আমি জিনিসগুলো লিখি নি, এগুলো প্রশ্নে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে বুঝছো। তাহলে 8 মাইনাস কি 2x। এখন দেখো তাহলে ভেতরের এগুলো কিন্তু ভেতরের বাইর করলাম, ভেতরের ক্ষেত্রফল দেওয়া আছে বলে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্যগুলো বাইর করলাম। তাহলে ভেতরের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, বা ভেতরের ক্ষেত্রফল কত দেওয়া আছে, বাক্সটির ভিতরের ক্ষেত্রফল আমরা সূত্র জানি, আয়তাকার ঘনবস্তুর সূত্র কি বলতো, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। তাহলে ক্ষেত্রফল, ভেতরের ক্ষেত্রফল তো একটা দেওয়া আছে প্রশ্নে নাকি, তো সেই ভেতরের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে 376, কত দেওয়া আছে বলো তো 376 বর্গমিটার। আচ্ছা 2, তাহলে এ বলতে কি বলতো ভেতরের বাহুর দৈর্ঘ্য বাহুর কি দৈর্ঘ্য, এ বলতে কি 12 মাইনাস 2x, 12 মাইনাস কি বলতো 2x, হ্যাঁ 12 মাইনাস 2x, 12 মাইনাস 2x ইন্টু কি দেওয়া আছে বলতো বি বলতে 10 মাইনাস 2x, 10 মাইনাস 2x, তারপর কি দেওয়া আছে বলতো প্লাস বি বলতে 10 মাইনাস 2x, 10 মাইনাস 2x, তারপর বি গেল, তারপর ইন্টু সি, এবার কি দেওয়া আছে সি, তার মানে কি হবে ইন্টু সি বলতে কি 8 মাইনাস 2x, তারপর দেওয়া আছে কত প্লাস সি বলতে কি বলতো 8 মাইনাস 2x ইন্টু
তারপর দেওয়া আছে এ বলতেছে 12 মাইনাস 2x, 12 মাইনাস 2x, তারপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে দাও। আচ্ছা, এই 2টা এইদিকে পার করে দিলে কি হবে বলবা যে ভাইয়া এটা হবে ডিভাইডেড 2, গুণ আছে ভাগ হয়ে গেল। আর এখানে যদি এবার ক্যালকুলেশন করো তাহলে কি হবে দেখো তো, এখানে তো অনেক ক্যালকুলেশন। আচ্ছা যাই হোক, আমরা ধীরে ধীরে করি। দেখো এই 12 দিয়ে যদি 10কে গুণ করো তাহলে কত পাবা, দেখো এখানে এইটা দিয়ে 12 দিয়ে একে গুণ 12 দিয়ে 10কে গুণ করলে পাবা হচ্ছে 12 ইন্টু 10, তাহলে 120, তাহলে এখানে 500 হচ্ছে 120। আর 12 দিয়ে যদি 2x-কে গুণ করো তাহলে পাবা হচ্ছে কত, 12 ইন্টু আর 12 দুগুণ 24, তার মানে মাইনাস কি 24x। হ্যাঁ আচ্ছা, তার এবার দেখো মাইনাস 2x দিয়ে যদি 10কে গুণ করো তার মানে কি পাবো, মাইনাস 10 দুগুণ কত হয় 20x, 2 আবার 2x দিয়ে যদি 2x-কে গুণ করো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 2 দুগুণ 4 আর x কি হয়ে যাবে x স্কোয়ার। এটাই। আচ্ছা এটা গেল। এবার এখানে কি প্লাস প্লাস দিয়ে দাও, 10 দিয়ে 8কে গুণ করলে 8 10-এ 80, 10 দিয়ে 2কে গুণ করলে 10 দুগুণ কত হয়, মাইনাস যেহেতু আছে এখানে মাইনাস হবে, 10 দুগুণ কত হয় 20x। আর 10 মাইনাস 2 দিয়ে যদি 8কে গুণ করো 8 দুগুণ 16, মাইনাস কত 16 হবে। মাইনাস 2 দিয়ে যদি মাইনাস 2x-কে গুণ করো তাহলে কি হবে, এখানে 2x থাকার কথা রে, 2x থাকার কথা এখানে 2x। দেখো তাহলে 10 দিয়ে 8কে গুণ করলে হচ্ছে 80, 10 দিয়ে 2x-কে গুণ করলে হচ্ছে এইটা, আর 2x দিয়ে 8কে গুণ করলে 8 দুগুণে 16x, আর 2x দিয়ে 2x-কে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, কত 2 দুগুণ 4 x স্কোয়ার, কি হবে 2 দুগুণ 4 x স্কোয়ার। ক্যালকুলেশনটা একটু বড় হবে, ধীরে ধীরে করতে হবে তোমাদের। হ্যাঁ আচ্ছা, তারপর এখানে কি আছে প্লাস দিয়ে দাও। হ্যাঁ তারপর 8 দিয়ে 12কে গুণ করলে কত হয়, 8 ইন্টু চোখ দিয়ে আমি ধুমা দেখতেছি 12 96, 8 দিয়ে 12কে গুণ করলে 96, 8 দিয়ে মাইনাস 2কে গুণ করলে 8 দুগুণ 16x, 2 দিয়ে 12কে গুণ 12 দুগুণ 24 মাইনাস কত 24x, আর 2x দিয়ে 2x-কে গুণ করলে কত প্লাস কত 2 দুগুণ 4 x স্কোয়ার। আচ্ছা ক্যালকুলেশন বড় ক্যালকুলেশন হয়ে গেছে। এখন জাস্ট ক্যালকুলেশন করলে তোমরা এক্স এর মানটা কি, এক্স এর কি পাবা, এক্স এর মান পাবা। আর এক্স এর মান পাইলেই তোমাদের কি পুরুত্বটা পেয়ে যাবা। এক্স এর মানটাই তো হচ্ছে পুরুত্ব, এখানে এক্স এর মান পাইলেই আমরা কি যাব পেয়ে যাব, পুরুত্বটা পেয়ে যাব। আচ্ছা তাহলে আমরা এখন এটাকে ধীরে ধীরে ক্যালকুলেশন করে ফেলে, আমি এগুলোকে একটু মিশাই দিই। তো আমরা যেহেতু কাঠের পুরুত্বটাই বার করতেছি, আমরা এগুলোকে মিশাই দিয়ে এখানেই করি। তাহলে এইদিকে দেখো কি থাকতেছে, এইদিকে থাকতেছে 376 ডিভাইডেড কত 2, 188। এদিকে আমরা কত পাচ্ছি বলো তো 188। আর এদিকে দেখো আহা সৌকি কি বললো রে, সৌকি যে কি বললো, তো দাঁড়া তো সৌকি ফির কি বললো এই সময়। চোখ আর আমার সহ্যই হচ্ছে না। দেখো 120 সংখ্যাগুলো আগে গুণ করো, এখানে 120 আছে, আর কোথাও খালি শুধু সংখ্যা, এখানে 80 আছে, 120 80 এখানে নাই, এখানে আছে 96, 120 80 যোগ 96 কত হয়, 120 প্লাস 80 প্লাস 96, তাহলে আসতেছে তোমাদের 296। এখানে দেখো মাইনাস 24x আর কোথায় মাইনাস 20x, 24x 20x, মাইনাস 24 মাইনাস 20, তাহলে আছে মাইনাস 44, আর কোথায় এক্স আছে শুধু এক্স, মাইনাস 20 মাইনাস কত 20 মাইনাস 64, আর কোথায় গেছে মাইনাস 16, মাইনাস কি 16,
আর কোথায় এক্স আছে, মাইনাস আবার 16, -16 -96, মাইনাস আবার কত 24, মাইনাস কত 24, মাইনাস কত 120, এখানে আসতেছে কত -120, 120 240, ঠিক আছে। তাহলে এখানে আসতেছে -120x। আচ্ছা, তারপর এখানে আর কি করব, এক্স গুলো গেল, সংখ্যাগুলো গেল, এবার এক্স স্কোয়ারগুলোকে নিব। তো দেখো এখানে আছে 4x², আর এক্স স্কোয়ার কোথায় আছে 4, 4 4 8x², আর আছে এখানে 4, 8 আছে 12x² প্লাস কত 12x²। আচ্ছা, এক্সও গেল, সংখ্যা গেছে। আর কি আছে তাহলে, আর তো কিছু নেই। তো আর যেহেতু কিছু নাই, শুধু একটা কাজ করো, এই সংখ্যাটাকে ওইদিকে পার করে দাও, এই সংখ্যাটাকে একটু সাদা লিখি। দেখো 12x², এটাকে আগে লিখি, x² মাইনাস 120x, হ্যাঁ, তারপর কি প্লাস 296, এটার দিকে পার করে দিলে -188। তো এখন এইটাকে ক্যালকুলেশন করে মিডল টার্ম করে দাও, তোমরা এক্স এর একটা মান পাবা। সেটা দেখো কিভাবে। আচ্ছা, আমার ক্যালকুলেশন করো, 12x² মাইনাস 120x, এটা 296 মাইনাস 188, তার মানে কত হয় দেখি, 296 মাইনাস 188, 108, তাহলে আসতেছে তোমাদের কত 108 ইকুয়াল টু কত 0। হ্যাঁ, এটা দিয়ে পার করে দিয়ে ইকুয়াল টু কত 0। তাহলে এখন দেখো তো এখানে 12টাকে যদি কমন নাও তাহলে x², তাহলে 12, এখানে 12 কমন নিছো, 120 ভাগ কত 12 মানে 10, এখানে আসতেছে 10x প্লাস এখানে 108 ভাগ 12 দাও, 108 ভাগ কত 12, তাহলে আসতেছে 9, এখানে আসতেছে কত 9 ইকুয়াল টু 0। এখন এটাকে মিডল টার্ম করো, মিডল টার্ম করার আগে 12টা এদিকে গুণ আছে, 0-র সাথে পার করে দিলে কি হবে, x² মাইনাস 10x প্লাস 9 ইকুয়াল টু কত 0। তাহলে এখন মিডল টার্ম করলে কি হবে, x² মাইনাস 10x, 9কে 9, তাহলে মাইনাস 9x মাইনাস কি x, 9টা x আর এখানে একটা x, মানে কটা হয় 10টা x মাইনাস কত প্লাস কত 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো তো x কমন নিলে x মাইনাস 9, আর এখান থেকে -1 কমন নিলে x মাইনাস কি 9 ইকুয়াল টু 0, এগুলো তো জানো। তাহলে এখান থেকে দেখো তো কি পাইলা, x মাইনাস 9 ইকুয়াল টু 0, আর একটা পাবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, x মাইনাস 1 ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে তুমি দুইটা মান পাবা, সেটা হচ্ছে x ইকুয়াল টু +9, এখান থেকে x ইকুয়াল টু +1। তাহলে এখন বলো যে ভাইয়া x এর মান তো 1, দুইটা 9 1, x এর পুরুত্ব বলতে কি, মানে কাঠের পুরুত্ব বলতে কি, বাক্সটার পুরুত্ব বলতে কি x এর মান তো দুইটা হইলো, এখন কোনটা ঠিক হবে। এখন দেখো তো পুরুত্ব বলতে কি, পুরুত্বটা তো বাহুগুলোর থেকে ছোট হয় নাকি, পুরুত্বগুলো এই যে পুরুত্ব বাহুগুলোর থেকে তো পুরুত্বটা ছোট হয়, তো ছোট হয়, এখানে বাহু আছে একটা 12, একটা আছে 10, তাহলে পুরুত্ব কি কোন কোন হিসেবে পুরুত্বটা 9 হবে। হ্যাঁ, পুরুত্বটা কি বাহুর সমান কখনো হয়, বা উচ্চতাটা দেওয়া আছে কত 8, তাহলে 8-এর থেকে বাহু পুরুত্ব বড় হচ্ছে, 8-এর থেকে কি 9 বড় না, এই কারণে বড় সংখ্যাটা পুরুত্ব হবে না, পুরুত্বটা হবে কি এটা। তাহলে অতএব কাঠের পুরুত্ব হচ্ছে 1 এত সেন্টিমিটার, এটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার। ক্লিয়ার? শেয়ার করো সবাই। মাশাআল্লাহ, ভাই ভালো আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, শিবামণি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক তোমরা রেসপন্স করো। তো এখন দেখো এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আমরা দেখে ফেললাম, এখন আমরা আসলে কোন ম্যাথ করব, 6 অধ্যায় থেকে প্রিজমের পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন আমরা দেখব। প্রিজমের পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো, তাহলে প্রিজম কি ভাইয়া, প্রিজম কি, প্রিজমের এটার কারণে তোমাদের কি কি সূত্র লাগবে সেইটা জেনে আগে দেখে নাও। তো এখান থেকেও আমি তোমাদের দুইটা ম্যাথ করাবো, দুইটা ম্যাথ করলেই আশা করি হয়ে যাবে। আর ডিটেলসে যদি ম্যাথ করতে চাও অবশ্যই ইউটিউব চ্যানেলে সার্চ দিবা ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার, সেখানে প্লে লিস্টটাতে ঢুকে পড়বা, প্লে লিস্টটাতে ঢুকলে 6 অধ্যায়ের ম্যাথগুলো পেয়ে যাবা।
আচ্ছা দেখো, তাহলে প্রিজমটা দেখতে কি ভাইয়া, প্রিজমের পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন, প্রিজমটা কি দেখো, আচ্ছা দেখো এটা হচ্ছে একটা কি ভাইয়া প্রিজম, এই যে এটা হচ্ছে উচ্চতা প্রিজমের, এখান থেকে উচ্চতা মনে করো যদি আমি উচ্চতা ধরে নিই এইচ, তাহলে এই যে এখান থেকে এটার উচ্চতাটাও কিন্তু সেম হবে, হ্যাঁ এটাও এইচ হবে, এটাও এইচ হবে। আর এটা হচ্ছে ভূমিটা, প্রিজমের ভূমি, এই ভূমি যা এই ভূমিটাও কিন্তু সেম তাই হবে, এ বি সি প্রিজমের কি ভূমি, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে এই প্রিজমের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি ভাইয়া, প্রিজমের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দেখো, পৃষ্ঠের ক্ষেত্রফল বা প্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পিএইচ প্লাস টুয়াইস এ, আর আয়তন, প্রিজমের আয়তনের সূত্র ভি ভলিউম, আয়তনের সূত্র হচ্ছে এ ইন্টু কি এইচ। এখন বলবা যে ভাইয়া এই যে এখানে আপনি ক্ষেত্রফলের ক্ষেত্রে পি এইচ দিলেন, এইচ বলতে আমরা উচ্চতা এটা মানি, এটা জানি, আর পি বলতে কি, পি বলতে হচ্ছে এই যে ভূমির ক্ষেত্রফল, প্রিজমের যে ভূমিটা আছে এই ভূমিটা কিন্তু ত্রিভুজের মতো, তাহলে ভূমির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের পরিসীমা, পি হচ্ছে কি ভূমির ক্ষেত্রফলের পরিসীমা, এখানে আমি আর লিখে দিচ্ছি না, এইচ হচ্ছে প্রিজমের উচ্চতা, টু হচ্ছে টু তো টুই নাকি, আর এ হচ্ছে কি প্রিজমের ভূমিটা যেটা আছে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, আয়তন ভূমির ক্ষেত্রফল, এই হচ্ছে উচ্চতা। তো এখান থেকে তোমাদের ম্যাথ কিন্তু খুবই সহজ সহজ কিছু ম্যাথ আছে, আর আসেও কম, তো তারপরেও আমি তোমাদের 20 সালে আসার একটা ম্যাথ করাই দিই, হ্যাঁ একটা ম্যাথ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো দেখো ম্যাথগুলো কতটা ইজি, তোমরা ম্যাথটা করলেই বুঝতে পারবা, এইরকম সবগুলোই ম্যাথ, সংক্ষিপ্ত থেকে শুধু একটা ম্যাথ করো, সেটা হচ্ছে উদাহরণ 3 নম্বর, উদাহরণ কয় নম্বর সংক্ষিপ্ত 6-এর কি উদাহরণ সংক্ষিপ্ত 3 নম্বর ম্যাথটা করবা, আর কোনো ম্যাথে হাত দেওয়ার দরকার নেই। একটি সমপ্রিজমের 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, এই যে ভূমি যে ত্রিভুজটা আছে এটার বাহুগুলো 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, মানে তিনটা বাহুর মানে সমান 10 সেন্টিমিটার, এবং এখানে উচ্চতা ভূমির উপর অবস্থিত, বাহু বিশিষ্ট যদি এর উচ্চতা 6 সেন্টিমিটার হয়, এই যে এইচ এর মান দেওয়া আছে কত 6 সেন্টিমিটার হয়, তাহলে এর আয়তন ও সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এর আয়তন বের করো। এখন আয়তন আমরা জানি সমপ্রিজমের আয়তন, আয়তন ইজ ইকুয়াল টু আয়তন ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি এ এইচ, এ বলতে কি ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফলটা বের করো, ভূমির ক্ষেত্রফলের যেহেতু সমবাহু ত্রিভুজ, ভূমিটা একটা কি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি বলতো, √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার, বাহু কত বলতো, বাহু বলবা যে ভাইয়া বাহু হচ্ছে 10 বাহু স্কোয়ার, তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে, এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে তুমি 43.30 বর্গ সেন্টিমিটার, 43.30 বর্গ সেন্টিমিটার। তো এখানে এর মান কত পাইলা বলো তো, 43.30 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ইন্টু এইচ যার মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে এখন এটাকে গুণ করলে তোমরা পাবা হচ্ছে, এটাকে গুণ করলে পাবা হচ্ছে কত, আয়তন ক্ষেত্রফল পাইছি, গুণ করলে পাবো হচ্ছে 259.80 ঘন, আয়তনের ক্ষেত্রে একক কি হবে ঘন, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, আর মিটার থাকলে কি মিটার। আচ্ছা তাহলে আমরা কি পাইলাম, এটা শুধু আয়তনটা পাইলাম নাকি, আরে 259 প্রিজমের আয়তন, এটাকে গুণ করলে শুধু এটা হয় 259, এটা হচ্ছে অ্যান্সার। এখন তোমাদের বাইর করতে বলছে কি ক্ষেত্রফল, প্রিজমটার ক্ষেত্রফলের সূত্র কি এইটা, এখন আমি এগুলো মিশাই দেবো দিয়ে এখন আমরা প্রিজমের ক্ষেত্রফলটা বাইর করব, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, আমরা এখন বাইর করব কি প্রিজমের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এজ ইকুয়াল টু আমরা জানি পিএইচ প্লাস 2sa, পি বলতে কি ভাইয়া ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা, সমবাহু ত্রিভুজ যেহেতু পরিসীমা সমান আমরা কি জানি বলতো 3a, হ্যাঁ তাহলে 3 ইন্টু এ বলতে হচ্ছে 10, 3 10 কত হবে বলতো
30, তাহলে পরিসীমা হচ্ছে 30 ইন্টু এইচ উচ্চতা কত বলো তো 6 প্লাস 2 ইন্টু এ বলতে কি বলো তো 43.3। তাহলে এখানে আমরা যা পাবো তাই হচ্ছে কি ভাইয়া সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি পাবো আসলে দেখি, 30 6 2 43, হ্যাঁ তাহলে আমরা পাবো 266.6 বর্গ সেন্টিমিটার, 266.6 বর্গ সেন্টিমিটার। তো এই একটা ম্যাথ করো ইনশাল্লাহ এখান থেকে হয়ে যাবে। এখন আমরা দেখবো হচ্ছে কি দেখবো ভাইয়া, এখন আমরা দেখবো হচ্ছে রচনা। তো রচনা থেকে কি ম্যাথ আসলে আসে, রচনা থেকে একটা ম্যাথ দেখো, সেটা হচ্ছে উদাহরণ 9 নাম্বার। উদাহরণ 9 নাম্বার ম্যাথটা দেখলেই হবে। আরে একই ম্যাথ রে, দেখো উদাহরণ 9 নাম্বারে কি আছে, দুইটা ম্যাথ করো, দুইটা ম্যাথের বাইরে আর তোমাদের করা লাগবে না। দেখো উদাহরণ 9, উদাহরণ 9 তোমাদের দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে 6 কত সেন্টিমিটার, 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, উচ্চতা কত 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমপ্রিজম 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের উপর অবস্থিত। বাহুর দৈর্ঘ্য এবার কি সমবাহু ত্রিভুজ, তাহলে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ত্রিভুজের উপর অবস্থিত প্রিজমটির আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল। কি হইলো এটা, আগের ম্যাথটা না, সমগ্র তলের ক্ষেত্রফল এবং উচ্চতা বের করো, ওই সেম আগের ম্যাথটাই। এখানে জাস্ট ছিল তখন কি 6 ছিল, আর এখানে ছিল 10, এখানে এবার কত 24, এখানে কত 7। তা আমি এটা ম্যাথ করালাম না, এবার আমরা যাব 7 অধ্যায়ে। এবার আমরা কত অধ্যায়ে যাব, 7 অধ্যায়ে। তো 7 অধ্যায়ে কি আছে এবার দেখি, এই দুইটা ম্যাথ করো, এর বাইরে একটা ম্যাথ তোমাদের হাত দেওয়া লাগবে না, বুঝছো 7। আচ্ছা যাই হোক, এবার আমরা যাব ব্রাজিলের অধ্যায়ে। ব্রাজিল কেন বলতেছি, কারণ 7টা গোল খাইছিল 7 আপ, এই কারণে বলতেছি। তো যাই হোক 7 অধ্যায়, 7 অধ্যায় দেখি 7 অধ্যায় কি আছে। 7 অধ্যায় আছে সামুদ্রিক ঘনবস্তু সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সিলিন্ডার, এই অধ্যায়টা তো মানে বেশি প্রশ্ন নাই, এখানেও তোমরা একটা দুইটা ম্যাথ করো হয়ে যাবে। তো দেখো এখান থেকে সংক্ষিপ্ত 1 আর 2 নম্বর ম্যাথটা করবো, বুঝছো, এখান থেকে আর বাইরের কোনো ম্যাথ করার দরকার নাই। তো সিলিন্ডার দেখতে কীরকম ভাইয়া, সিলিন্ডার হচ্ছে এটা, একটু ছোটো করেই দেই উপরে, সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এটা, সিলিন্ডারের ভূমিটা অলওয়েজ বৃত্ত হবে, এটা মাথায় রাখবা, বৃত্ত হবে। আর এখান থেকে ব্যাসার্ধ কোনটা বলো তো, বলবা যে ভাইয়া এটা হচ্ছে বৃত্ত, তাহলে ব্যাসার্ধ হবে এটা আর উপরে ব্যাসার্ধ হবে এটা আর একই হবে। এখান থেকে এখানে উচ্চতাও কী হবে, কী হবে, একই হবে। হ্যাঁ তাহলে এখানে দেখো, এখান থেকে তোমাদের আসলে কি কি বার করতে লাগতে পারে, একটা হচ্ছে আয়তন। তাহলে সিলিন্ডারের আয়তনের ক্ষেত্রে সূত্র কি বলো তো, এইচ আগেরটার মতোই। এ বলতে কি ভূমির ক্ষেত্রফল, মানে বৃত্তটার ক্ষেত্রফল, এইচ বলতে হচ্ছে উচ্চতা, আর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি, তাহলে এখান থেকে আর লাগবে হচ্ছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ প্লাস আর 2 পাই আর এইচ প্লাস আর। তাহলে ভাইয়া বক্রতলের ক্ষেত্রফল যদি বাইর করতে বলে, বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 2 পাই আর এইচ। বক্রতলের ক্ষেত্রফল যদি বার করতে বলে, বক্রতলের ক্ষেত্রফল যদি বার করতে বলে তাহলে হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই কি আর এইচ। আচ্ছা যাই হোক, এখন সংক্ষিপ্ত 1 আর 2 নম্বরে কি আছে, একটি সিলিন্ডার কি আছে, একটি সিলিন্ডারের উচ্চতা 12 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে এবার 12 সেন্টিমিটার, এবং ব্যাস দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে এখানে কত 7 সেন্টিমিটার। তাহলে আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল বার করো। তাহলে আয়তনের সূত্র কি, এ ইন্টু এইচ। তাহলে আয়তন বলতে কি, এ বলতে কি ভূমির ক্ষেত্রফল, ভূমিটা কি একটা বৃত্ত না, তাহলে ভূমির ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা, আমরা কি জানি, পাই আর স্কোয়ার, আর ইন্টু এইচ তো এইচ থাকলো,
পাই বলতে কি বৃত্তর ক্ষেত্রে 22/7 ইন্টু আর বলতে কি বৃত্তের ব্যাসার্ধ 7² ইন্টু এইচ বলতে কি 12। তাহলে এটাই হচ্ছে কি ভাইয়া অ্যান্সার করে যা পাবা তাই হচ্ছে কি আয়তন। এবার যদি বলে তোমাদের কি ভাইয়া, এবার যদি বলে তোমাদের কি যে বক্রতলের ক্ষেত্রফল, প্রশ্নে বলছে কি বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বলতো 2π, সূত্রগুলো মনে রাখবা 2πr/h। আমি যা দিচ্ছি তাই মনে রাখবা, বাইরে কোনো কিছু মনে রাখা দরকার নাই। 2 × π বলতে কি 22/7, আর বলতে কি বলতো আর বলতে হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 7 × h বলতে হচ্ছে 12। তো এটাই হচ্ছে কি ভাইয়া অ্যান্সার শেষ। এবার আসলে রচনামূলক, তাহলে রচনামূলকে কি বলছে দেখো, একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এবার দেওয়া আছে 100, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত 100 বর্গ সেন্টিমিটার, আয়তন দেওয়া আছে, সিলিন্ডারের উচ্চতা ভূমির ব্যাসার্ধ। দেখো এবার আমাদের এই উচ্চতা আর ব্যাসার্ধ বার করতে বলছে, আর এই ম্যাথগুলো করলাম কি, এই ম্যাথগুলোতে আমরা করলাম বক্রতলের ক্ষেত্রফল এবং কি আয়তন। এবার আয়তন আর বক্রতলের মান দেওয়া আছে, তাহলে একটা সিলিন্ডারের মান কত দেওয়া আছে এগুলো একটু মিশাই দাও, যে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু দেওয়া আছে কত বলো তো, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার, কত 100 বর্গ সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো 2πr/h ইকুয়াল টু কত 100। তো এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আর আয়তন দেওয়া আছে, কত দেওয়া আছে আয়তন সিলিন্ডারের, এগুলো লিখতে হবে যে সিলিন্ডারের আয়তন দেওয়া আছে তোমাদের 150 বর্গ ঘন সেন্টিমিটার। তাহলে আয়তনের সূত্র কি বলতো AH, আয়তনের সূত্র কি AH, এ বলতে এখানে কি বলতো এ বলতে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি বলতো বলবো যে ভাইয়া πr² ইন্টু কি H। তাহলে আয়তন আমরা কি জানি πr², এ হচ্ছে πr² ইন্টু H ইকুয়াল টু কত 150, 2 নম্বর সমীকরণ। এবার এই 2 নম্বর আর 1 নম্বর যদি ভাগ করো তাহলে তুমি এই যে হয় আর এর মান বা এইচ এর মান একটা যে কোনো একটা কি পাবা 2 নম্বর। আর আমরা এখন 1 নম্বর সমীকরণকে কি করব 2 নং ভাগ কি 1 নম্বর সমীকরণ। যদি 2 নম্বর সমীকরণটা কি πr² h ইকুয়াল টু বড়টা আগে লিখলাম ভাগ ডিভাইডেড ডিভাইডেড 1 নম্বর সমীকরণ কত 2πr/h ভাগ 100, আর এখানে কত এখানে 150 আর এখানে কত 100, এইটা না এটা তো ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন যদি এখন ক্যালকুলেশন করো, এই যে পাই কাটা, এখানে এইচ কাটা, এখানে 2টা আর এখানে একটা আর যদি কাটো এখানে আরও একটা আর থাকবে, তার মানে উপরে থাকবে r/2, আর এখানে কত থাকবে আর 150কে 100 দ্বারা ভাগ করলে কত পাবা 3/2 পাবা, 150কে 100 দ্বারা ভাগ করলে পাওয়া আছে 3/2। এখন এখান থেকে তুমি আর এর মানটা পাচ্ছ কিভাবে দেখো, আর গুণ করো আর 2 মানে 2r ইকুয়াল টু 3, আর এই যে 2 আর 3 গুণ করলে বা আর কাটা দিলে, এবং এখানে গাধার মতো কাজ করতেছি দেখো, এই যে নিচে 2 এই 2 কাটা, তাহলে থাকতেছি কি বলো তো থাকতেছে হচ্ছে r ইকুয়াল টু 3। তাহলে আমরা আর এর মানটা পাইছি, মানে এইটা হচ্ছে একটা অ্যান্সার। আমরা ব্যাসার্ধ আরটা কি বলতো ব্যাসার্ধ, এটা হচ্ছে একটা অ্যান্সার। এবার আমাদের বাইর করতে হবে কি উচ্চতা বাইর করতে বলছে। তো উচ্চতা তুমি যে কোনো একটা সমীকরণে আর এর মানটা বসা দাও। এখন আমরা 1 নম্বর সমীকরণে আর এর মান বসাবো, 1 নং সমীকরণে কি করব আর এর মান বসাবো, তাহলে আমরা উচ্চতাটাও পেয়ে যাব। 1 নং সমীকরণে আর এর মান বসাই, তাহলে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এটা আর এর মান বসাই, 2π বলতে কি বলতো 22/7 ইন্টু আর বলতে কি বলতো 3 ইন্টু এইচ ইকুয়াল টু 100। তাহলে এইচ এর মান বার করবা, একটা কাজ করো এইচটাকে রেখে দাও, বাকি অংশগুলো পার করায় দাও। দেখো বাকি অংশগুলো কিভাবে পার করবা, বা আমরা যদি এটাকে একবার একটু ক্যালকুলেশন করে ছোট করে নেই, সেটা হচ্ছে দেখো 2 ইন্টু 22/7 ইন্টু কত বলো তো 3, তাহলে পাচ্ছি আমরা
18.85, এইটাকে ক্যালকুলেশন করে 18.85 100-র সাথে ভাগ করে দেবো। 100 ডিভাইডেড 18.85, তাহলে আর 100 ডিভাইডেড 18.85 করলে কত আসে দেখি। 100 ডিভাইডেড 18.85 করলে আসে তোমাদের হচ্ছে 5.30। এখানে অ্যান্সার কত আছে? 5.30 বা 5, এখানে অ্যান্সার আসতেছে 5.3। তাহলে উচ্চতা কত? 5.3 এবং ব্যাসার্ধ কত? 3। এই দুইটা হচ্ছে তোমাদের কি এইখানকার অ্যান্সার। অ্যান্ড বলো যে বুঝছো কিনা এই জিনিসগুলো। যদি ডিটেলসে করতে, ডিটেলসে আর কি করবা, এই অধ্যায়ের ম্যাথেই হচ্ছে এগুলো, এখানে আর করার মতো কিচ্ছু নাই, বুঝছো? তো সিলিন্ডারের ম্যাথও শেষ। এবার এটা করলাম আমরা কয় অধ্যায় বলো তো? 7 ব্রাজিল 7 অধ্যায় করছি আমরা, বুঝছো? তো এবার আসো 8 নম্বরে কি আছে। তো আমরা 8, 9 আর 10 একদিনে করব, বাকি অধ্যায়গুলো পরে। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।